নমস্কার সবাইকে। আমি রাজেশ অধিকারী। আমার আরো একটি ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে যাচ্ছি একটা রোমাঞ্চকর এবং রহস্যময় একটা রাজবাড়িতে। সেই রাজবাড়ির অবস্থান যেরকম তার ইতিহাসটাও কিন্তু সেরকম রহস্যময়। তাহলে চলুন সেই রাজবাড়িতে যাওয়া যাক। প্রথম পর্বতে থাকবে রাজবাড়ির ভেতরে ঠাকুরের মন্দির এবং কিছু অলৌকিক গাছের কাহিনী। দ্বিতীয় পর্বে থাকবে রাজবাড়ির অন্দরমহলের কাহিনী এবং বাহ্যিক পরিবেশ। তৃতীয় পর্বে থাকবে রাজবাড়ির এক সদস্য মাননীয় কৌশিক বাহুবলীন্দ্র মহাশয়ের মুখে রাজবাড়ির ইতিহাস। তাহলে চলুন রাজবাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আসুন। এই মুহূর্তে আমি আছি ময়নাগড় রাজবাড়িতে। এই রাজবাড়িটি ঘুরে দেখাতে আমাকে সাহায্য করবেন এই রাজবাড়িরই একজন সদস্য মাননীয় কৌশিক বাহুবলীন্দ্র মহাশয়। কৌশিক বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার আমার ছোট্ট চ্যানেল রাজেশ অধিকারী। তাহলে চলুন এই রাজবাড়িটা ঘুরে দেখি এবং এই রাজবাড়ির ইতিহাস আমরা এবং আমাদের দর্শক সবাইকেই আমরা জানাই। আসুন ঘুরে দেখা যাক। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি লোকেশ্বর শিব মন্দিরে। এখানে দেখা যাচ্ছে যে দুজন রানীমার নাম লেখা আছে এবং এর নিচে এই যে দেখুন টেরাকোটার কাজ সব। প্রত্যেকটা থামের নিচে খুব সুন্দরভাবে টেরাকোটার কাজ করা আছে। খুব সূক্ষ্ম কাজ, খুবই সূক্ষ্ম কাজ। লোকেশ্বর শিব মন্দির বাঁ দিকে এবং তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা মনসা গাছ। এবং এই মনসা গাছটা খুব বেশি পুরনো না, 20-30 বছরের পুরনো। এবং এই মনসা গাছে আমরা কয়েক বছর আগে প্রকট হতে দেখেছি। যেমন আমরা অমরনাথে দেখতে পাই, অমরনাথের যে শিবলিঙ্গ, বরফের শিবলিঙ্গ, এখানেও সেরকম ন্যাচারাল কাঠের শিবলিঙ্গ তৈরি হয়েছে। এই একটু এগিয়ে চলুন। এই মনসা গাছের এই যে কাণ্ড, এই কাণ্ডের এই পাশে আসুন, এইদিকে এসে আরো এগিয়ে যান, একদম সাইডের জন্য। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল শিবলিঙ্গ, যেমন চারপাশে বেড থাকে মধ্যিখানে শিবলিঙ্গ মন্দিরে, ঠিক অমরনাথের বরফের শিবলিঙ্গের মতোই এখানেও ন্যাচারাল শিবলিঙ্গ তৈরি হয়েছে। মন্দিরের ঠিক সামনেই আমরা দেখছি একটি শ্বেত পাথরের একটি স্ট্রাকচার। এইটি আগেকার দিনে পূর্ব দিকে সূর্যোদয় হলে সেই দিকে মুখ করে জল ঢালা হতো, অর্থাৎ সূর্যদেবকে স্মরণ করার একটা ট্র্যাডিশন এখানে ছিল। একটা শঙ্খও রাখা আছে। হ্যাঁ, ওই একই একই আচ্ছা, কারণে। শঙ্খ দিয়ে জল দিয়ে নিবেদন করা হয়। হ্যাঁ, এবং আরেকটি এই শিব মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে, এটা ভারতবর্ষের কোথাও হয়তো দেখা যাবে না, যে শিব মন্দিরের ঠিক মাথা একটি রাজনৈতিক স্লোগান, যেটা স্বাধীনতা সংগ্রামের মূল স্লোগান ছিল আমাদের দেশে, বন্দে মাতরম। বলতে মাত্র, হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা কিন্তু যে সময় লেখাটা হয়েছে সেই সময় কিন্তু এটা নিষিদ্ধ ছিল। ব্রিটিশরা কাউকে অ্যালাউ করতো না, গ্রেপ্তার করতো। কিন্তু সেই সময়ও তখনকার দিনে এখানকার রাজা ছিলেন রাজা পূর্ণানন্দ বাহুবলীন্দ্র। 1905 সালে স্বদেশী আন্দোলনকে সমর্থন করে এই বন্দে মাতরম শব্দটি লিখেছিলেন শিব মন্দিরের গায়ে। সাধারণত শিব মন্দিরের গায়ে ওং নমঃ শিবায় বা শিবের নাম বা কিছুই লেখা থাকবে না, কিন্তু এখানে এই একটি মানে অভূতপূর্ব একটি আমরা জিনিস দেখতে পাচ্ছি। এখান থেকে একটি ছোট পুকুর আছে যাকে কুমির খাল বলে। আগেকার দিনে ডিফেন্স সিস্টেমের একটা অংশ ছিল, এখানে কুমির চাষ হতো। মানে ওইখানে কুমির ডিম পাড়তো, বাচ্চা বড় হয়ে পরীক্ষার জলে নেমে যেত। 1948 সাল পর্যন্ত এই যে দুটো পরীক্ষা দেখছেন কুমির থাকতো রয়েছে। এটা পাল যুগে তৈরি হয়েছিল, তখন একটাই পরীক্ষা ছিল। মানে এটা একটা দ্বীপের মধ্যে দ্বীপ, মানে যেহেতু দুটো পরীক্ষা দিয়ে ঘেরা, এবং এত উঁচুতে মূল ভূখণ্ড, মানে 1000 বছরের পুরনো যদি পাল যুগ থেকে হিসাব করছি। সারা ময়না ডুবে গেলেও কিন্তু ময়নাগড় কখনো ডুবে না। মানে এর ডিফেন্স। এবং এটা যদি আমরা খনন করি, অন্তত দুটো লেয়ার ঘর বাড়ি পাবো, মানে হরপ্পা মহেঞ্জোদারো টাইপের। এবং এখানে সেই জন্য নলকূপ বসানোর চেষ্টা, পানীয় জলের জন্য নলকূপ বসানোর চেষ্টা করলেও কখনো ইটে লেগে যেত, মানে নিচে এত ঘর বাড়ি রয়েছে। ময়নাগড় রাজবাড়ির যারা সদস্য পরিবার, যে 6টি পরিবার রয়েছে,
প্রতিটি পরিবারের নিজস্ব ঘাট রয়েছে এবং নিজস্ব নৌকো রয়েছে। তার একটি ঘাট হচ্ছে এইটি। ময়নাগড়কে বেষ্টন করে আছে, অরিজিনাল বেষ্টন করেছিল 3টে পরিখা। বর্তমানে এই সামনে যেটি দেখছেন কালীদহ, এবং তার পাশে যেটি দেখা যাচ্ছে কচুরিপানা ঢাকা মানে ব্রিজের তলা দিয়ে, সেটি হচ্ছে মাকড়দহ। লোকেশ্বর শিব মন্দির দেখার পর এইখানে আরও একটি মন্দির আছে, সেইটা হচ্ছে শ্যামসুন্দর জিউর মন্দির। এই শ্যামসুন্দর জিউ হলেন এই ময়নাগড় রাজবাড়ির কুলদেবতা। সেই মন্দিরে প্রবেশ করার পথেই আপনারা পাবেন একটা অতি সুন্দর সুসজ্জিত কাঠের দরজার মূল ফটক। সেইটা পেরিয়েই আমরা প্রবেশ করলাম এবং দেখলাম শ্যামসুন্দর জিউকে। তাহলে আসুন জেনে নিই এই শ্যামসুন্দর জিউর ইতিহাস। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যিখানে যিনি রয়েছেন, মাথার উপর ছাতা, ইনি হচ্ছেন শ্যামসুন্দরজি। আরও সব কৃষ্ণমূর্তি রয়েছে, যে যার আলাদা আলাদা নাম। প্রত্যেকেরই বাঁ পাশে একজন করে রাধিকা। শুধু যিনি শ্যামসুন্দরজি লক্ষণীয় যে তার দুই পাশে দুইজন রাধিকা, এটা একটি বৈশিষ্ট্য এখানকার। 2 নম্বর হলো এই শ্যামসুন্দরজি এর বয়স কিন্তু 500 বছরের উপর। এবং ময়নাগড়ের যে বিখ্যাত নৈশ নৌরাস যাত্রা, এটি 460 বছরেরও বেশি অতিক্রান্ত হয়ে গেছে। এবং এই যে শ্যামসুন্দরজি দেখছেন, এনার কিন্তু রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেক বলতে আগেকার দিনে রাজাদের হতো, কিন্তু 1937 সাল থেকে সমস্ত কিছু রাজ চিহ্ন, তিলক সমস্ত কিছু কিন্তু এই শ্যামসুন্দরজিকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে অফিসিয়ালি ইনি কিন্তু এখন ময়নাগড়ের রাজা, এবং বাহুবলেন্দ্র যে রাজ পরিবার তারা এনার সেবায়। এই ঘাট দিয়েই কিন্তু ব্রাহ্মণদের কোলে চেপে সমস্ত বিগ্রহ ওই জলের উপর, মানে এটা প্রথম পরীক্ষা কালীদহ, এই জলের উপর 2টো নৌকো জয়েন করে তারপর লাইট প্যান্ডেলিং করা হয়। এবং উত্থান একাদশী থেকে 8 দিন 8 রাত, মানে এই শ্যামসুন্দরজির যে নৈশ নৌরাস যাত্রা, এটা একটা খুবই দর্শনীয় ব্যাপার। এই শ্যামসুন্দর মন্দিরের ঠিক পূর্ব দিকের জানালাতে আমরা দেখতে পাচ্ছি কিছু গুটিকে দড়ি দিয়ে বাঁধা আছে, যেগুলো আমরা বরগুমিয়া মন্দিরে দেখেছি, দ্বিতীয় তারাপীঠ মন্দিরে দেখেছি। এখানেও কিন্তু সেই রকম ব্যবস্থা আছে। এর উদ্দেশ্য হচ্ছে, ধরুন মানে প্রত্যেক মন্দিরের যিনি দেবতা, প্রধান দেবতা, তার একটি মহিমা বা মাহাত্ম্য থাকে সব মন্দিরে। এখানকার মাহাত্ম্য হচ্ছে যে কোনো দম্পতি যদি নিঃসন্তান হয়, মানে ডাক্তাররা যেখানে আর কোনো আশা দিতে পারেন না, আর সেখানে কিন্তু এই নিঃসন্তান দম্পতি যদি পুত্র সন্তান কামনায় বা কোনো সন্তানাদের যদি নাও হয়ে থাকে, বা বংশরক্ষার্থে যদি পুত্র সন্তানের জন্য তারা এখানে আসে, এখনো পর্যন্ত কেউ এখনো ব্যর্থ হয়নি। এবং কিছু নিয়ম আচার পালন করতে হয়, সহজ সরল নিয়ম, এবং সেই নবজাতকের নাম রাখতে হবে শ্যামসুন্দর। সুপ্রাচীন কাঁঠাল গাছ, এটির বয়স মিনিমাম 200 বছর। এবং এই গাছটি হচ্ছে রাজাদের সময়কার, এবং এখনও এ প্রচুর পরিমাণে ফল দেয়। এবং এই গাছের উপর কিন্তু 2টো ঝড় চলে গিয়েছিল। একটা আমফান ঝড়, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। আর একটি ঝড় আপনার 1942 সালে, মানে ময়নাগড়ের ভিতরে যত গাছ ছিল সব ভেঙে গিয়েছে, শুধু এই গাছটা টিকেছে। মন্দিরের সামনে আমরা দেখতে পাচ্ছি ভোগ ঘর, দুবেলা যে অন্ন ভোগ হয়। এবং এর বৈশিষ্ট্য হচ্ছে যে জ্বালানি কাঠ, কোনো গ্যাস ব্যবহার করা হয় না, যেমন পুরী জগন্নাথ মন্দিরে যে ট্র্যাডিশনটা এখানেও এখনো চালু রয়েছে। শুধু তাই না, ভেতরে মাটির উনুন এবং মাটির হাঁড়িতেও রান্না করা হয়। এই দিক দিয়ে এখানেই শেষ করলাম ময়নাগড় রাজবাড়ির প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আসছে এই রাজবাড়ির অন্দরমহল এবং এই রাজবাড়ির বাহ্যিক পরিবেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। নমস্কার।